তেহরানের প্রাসাদের জানালা দিয়ে সূর্যের প্রথম আলো এসে পড়ে মোজতবা খামেনির মুখে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা চোখ মেলে তাকালেন শহরের দিকে। তেহরান সচল, যুদ্ধবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও শহর টিকে আছে। তিনি হাসলেন, কারণ কয়েক মাস আগে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার পিতা আয়তুল্লাহ আলী খামেনি নিহত হন, তখন অনেকেই ভেবেছিল ইরান দিশেহারা হয়ে যাবে। কিন্তু উল্টো হলো, ইরান আরও শক্ত হয়েছে। ইরানের ধর্মীয় শাসন ভেঙে পড়েনি, বরং রূপ নিয়েছে সামরিক শাসনে। ইসরায়েলের গবেষক বেনি সাবদি সতর্ক করে বলেছেন, ইরানের এই নতুন রূপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ও বিপজ্জনক। তিনি ট্রাম্পের দ্বৈত নীতিকে দায়ী করেছেন। ট্রাম্পের প্রতিটি ভুল সিদ্ধান্ত ইরানকে আরও আগ্রাসী করে তুলেছে। গবেষক মনে করেন, ইরান এখন শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মিসাইল ও ড্রোন নিয়ে মেতে নেই, তারা তাদের চারপাশের অস্থিতিশীলতা ও ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করছে। 1980-র দশকে লেবাননে তারা যেমন করেছিল, এখন বাহরাইন ও ওমানে তেমনই করছে। প্রশ্ন হলো, ইরান কেন আগ্রাসী হচ্ছে? ট্রাম্পের নীতি কোথায় গলদ ধরেছে? আর এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের করণীয় কি? ইরানের জন্য 28 ফেব্রুয়ারি ছিল এক ভয়াবহ শোকের দিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি নিহত হন। হামলা এতটাই সুনির্দিষ্ট ছিল যে খামেনির বাংকার ভেদ করে ড্রোন হামলা চালানো হয়েছিল। ইরানের ধর্মীয় নেতৃত্ব স্তব্ধ। অনেক বিশ্লেষক ভেবেছিলেন খামেনির মৃত্যু ইরানের অস্থিরতা ডেকে আনবে, জনগণ রাস্তায় নেমে সরকারের পতন ঘটিয়ে দেবে। কেউ কেউ আশা করেছিলেন ইরান হয়তো পরমাণু চুক্তিতে রাজি হয়ে যাবে। কিন্তু উল্টো হলো, ইরানের প্রেসিডেন্ট, রেভলিউশনারি গার্ড ও পার্লামেন্ট দ্রুত ঐক্যবদ্ধ হলো। 24 ঘন্টার মধ্যেই মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। মোজতবা তার পিতার চেয়েও কট্টর। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নেন। এরপর থেকেই ইরানের কৌশল বদলে যায়। তারা আর ডিফেন্সিভ না থেকে অফেন্সিভে নামে। উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়, ইরাকে মার্কিন ঘাঁটি টার্গেট করে, হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞ বেনি সাবদি মনে করেন, এই পরিবর্তনের পেছনে ট্রাম্পের ভুল নীতি দায়ী। ট্রাম্প আমেরিকার শক্তি প্রদর্শনের চেষ্টা করলেও তার ইরান নীতি ছিল অসামঞ্জস্যপূর্ণ। গবেষক বেনি সাবদি ট্রাম্পের দ্বৈত নীতির কঠোর সমালোচনা করেছেন। তার মতে, ট্রাম্প একদিকে বলেছেন ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে, অন্যদিকে তিনি ইরানের সঙ্গে আলোচনার পথ খুঁজেছেন। ট্রাম্প পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, এমনকি ইরানের সঙ্গে পরমাণু চুক্তির আভাসও দিয়েছেন। এই দ্বৈত অবস্থান ইরানের শাসকদের কাছে দুর্বলতার প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। তারা বুঝতে পেরেছে ট্রাম্প যুদ্ধ চান না। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি ও জনসমর্থনের কথা ভেবে ইরানের সঙ্গে পূর্ণ যুদ্ধ করতে পারবেন না। ইরানের নেতারা এটাকে তাদের জন্য একটি বড় সুযোগ হিসেবে নিয়েছেন। তারা চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি ছাড় আদায় করতে চান। ইরানের আগ্রাসনের একটি উদাহরণ হল হরমুজ প্রণালী বন্ধ রাখা। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যতক্ষণ আমাদের বন্দরে নৌ অবরোধ চলবে, ততক্ষণ প্রণালী দিয়ে কোনো জাহাজ যেতে পারবে না। ইরান হাজার হাজার মিসাইল ও ড্রোন তৈরি করেছে, সেগুলো উপসাগরীয় দেশগুলোর দিকে তাক করে আছে। ট্রাম্প প্রশাসন ইরানকে শক্ত জবাব দেওয়ার চেষ্টা করছে, ড্রোন হামলা চালিয়েছে, সাইবার আক্রমণ করেছে, কিন্তু ইরানের মূল অবকাঠামো ও নেতৃত্ব অক্ষত, বরং ইরান আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। বেনি সাবদি মনে করেন, ইরান সরাসরি ইসরায়েলের মোকাবেলা করতে চায় না, কারণ তারা জানে ইসরায়েলের জবাব হবে কঠোর ও রক্তক্ষয়ী। তাই ইরান পরোক্ষ পন্থা বেছে নিয়েছে। তারা বাহরাইন, ওমান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের মতো অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোকে টার্গেট করছে। এই দেশগুলোর নিরাপত্তা মূলত যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। ইরান তাদের উপর হামলা চালিয়ে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে দুর্বল করতে চায়। গত 2 মাসে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় বাহরাইনের তেল স্থাপনা, আমিরাতের ফুজাইরা পোর্ট, ওমানের একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, ওমান ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী, কিন্তু ইরান তাদের পুরনো বন্ধুকেও ছাড় দেয়নি। এই ঘটনা প্রমাণ করে ইরান কতটা উদাসীন ও আগ্রাসী হয়ে উঠেছে। ওমান এখন কঠিন অবস্থানে পড়েছে। তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সুরক্ষা চেয়েছে, তবে যুক্তরাষ্ট্র নিজে ইরানের মুখে অসহায়। ট্রাম্প প্রশাসন ওমানকে অস্ত্র দিচ্ছে, বলছে আমরা পাশে আছি, কিন্তু ওমানের নেতৃত্বের বুঝতে সময় লাগেনি যুক্তরাষ্ট্রের এই পাশে থাকা মানে খুব একটা বেশি কিছু না। ইসরায়েল সবচেয়ে বেশি ভয় পাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি নিয়ে। ইরানের কাছে বর্তমানে 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম মজুদ আছে, যা দিয়ে 11টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। ইরান যদি 90% সমৃদ্ধকরণ সম্পন্ন করে ফেলে, তাহলে বোমা তৈরির পথে আর বাধা থাকবে না। ইরান যদিও দাবি করে তারা বোমা বানাবে না, তবে আন্তর্জাতিক সম্প্রদায় তা বিশ্বাস করে না। বেনি সাবদি মনে করেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুধু বিজ্ঞানীদের হাতের কাজ নয়, এর পেছনে আছে এক গোষ্ঠীর স্বার্থ, যারা ক্ষমতার মদে মত্ত, যারা দেশের সম্পদ ও জনগণের ভবিষ্যৎ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায়।
তার মতে ইরানকে কেবল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করালেই হবে না, বরং এই ব্যবস্থার পেছনের মূল কারিগরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সেটা কূটনীতি দিয়ে সম্ভব না, সেটা সম্ভব সামরিক শক্তি দিয়ে। ইরানের ইতিহাসে ধর্মীয় নেতৃত্ব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দেশটি একটি ধর্মীয় শাসনে পরিণত হয়। সর্বোচ্চ নেতা রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তিনি মসজিদ থেকে রাজপ্রাসাদ, বিচার বিভাগ থেকে সামরিক বাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করেন। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের ধর্মীয় শাসন ভিন্ন রূপ নিয়েছে। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি একজন আলেম হলেও তিনি সামরিক বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আইআরজিসিকে তিনি বিশেষ সুযোগ দিয়েছেন। আইআরজিসির কমান্ডাররা এখন সরাসরি সর্বোচ্চ নেতার কাছে রিপোর্ট করে। তারা মন্ত্রিসভার বৈঠকে বসে, অর্থনৈতিক সিদ্ধান্ত নেয়, এমনকি পররাষ্ট্র নীতি নির্ধারণ করে। ইরানের ধর্মীয় শাসন কার্যত পরিণত হয়েছে একটি সামরিক শাসনে। বেনি সাবদি একে ভয়ঙ্কর ও বিপজ্জনক বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন এই নতুন রূপে ইরান এখন আরও বেশি উদ্ধত, আরও বেশি আগ্রাসী। তারা যুক্তি বা কূটনীতির চেয়ে বল প্রয়োগে বেশি বিশ্বাসী। বেনি সাবাদি ইরানকে একটি ভাইরাসের সাথে তুলনা করেছেন। তিনি বলেন, শরীর যখন অসুস্থ হয়, ভাইরাস তখন আক্রমণাত্মক হয়ে ওঠে। ইরানও ঠিক তাই করছে। ইরান এখন নিজেকে হুমকিগ্রস্ত মনে করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণে তারা ব্যথিত। এই ব্যথা থেকেই তারা আক্রমণাত্মক হয়ে উঠেছে। এই আক্রমণাত্মকতার বহিঃপ্রকাশ দেখা গেছে হরমুজ প্রণালীতে। ইরান জেনে শুনে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে, বিশ্বের তেল সরবরাহ বিপন্ন করে তুলছে। তারা জানে এতে ইউরোপ ও এশিয়ার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। তারা চাপ সৃষ্টি করতে চায়। তবে ইরান সরাসরি যুদ্ধ চায় না। তাদের নেতারা জানে পূর্ণ যুদ্ধে ইরান টিকে থাকবে না, তাই তারা গেরিলা কৌশলে আঞ্চলিক অস্থিরতা বাড়িয়ে তুলছে। তারা প্রতিনিয়ত ইসরায়েল, সৌদি আরব ও আমিরাতের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা করছে, কিন্তু এত বড় যুদ্ধের সূচনা করছে না। বেনি সাবদি স্পষ্ট জানিয়েছেন, আলোচনার পথে ইরানকে শায়েস্তা করা যাবে না। ইরান আলোচনার নামে শুধু সময় নিচ্ছে না, তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, মিসাইল তৈরি করবে, হরমুজ বন্ধ রাখবে, অথচ আলোচনার টেবিলে বসে পশ্চিমাদের বিভ্রান্ত করবে। সাবদির মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পুনরায় সামরিক শক্তি প্রয়োগ বা যুদ্ধের পথে ফিরে যেতে হবে, অর্থাৎ বর্তমান যুদ্ধবিরতি ভঙ্গ করে আরও কঠোর হামলা চালাতে হবে। ট্রাম্প প্রশাসন হয়তো এটা করতে চায় না, কারণ নির্বাচনের আগেই যুদ্ধ বাড়ানো ঝুঁকিপূর্ণ। কিন্তু ইরান যে কোনো সময় চুক্তি থেকে সরে দাঁড়াতে পারে। সুতরাং ইরানকে বাধ্য করতে গেলে বড় পদক্ষেপ নিতে হবে। তবে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের কি সেই সামর্থ্য আছে? ইরান যুদ্ধে ইতিমধ্যে টমাহক মিসাইল ফুরিয়ে গেছে, প্যাট্রিয়ট ও থার্ড ইন্টারসেপ্টর শেষ পর্যায়ে, পঞ্চম প্রজন্মের ক্রুজ মিসাইলও কমে গেছে। সৌদি আরব ও আমিরাত সহ উপসাগরীয় দেশগুলো আর যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিতে রাজি নয়। চীন ও রাশিয়া ইরানের পাশে, যুক্তরাষ্ট্র একা। সুতরাং নতুন করে যুদ্ধ শুরু করার মানে হয় আরও ধ্বংস। ইরান বাহ্যিকভাবে শক্তিশালী হলেও অভ্যন্তরীণভাবে দুর্বল। দেশের অর্থনীতি বিধ্বস্ত, মুদ্রাস্ফীতি 40% ছাড়িয়েছে, বেকারত্ব বাড়ছে, জনগণের মধ্যে সরকারের প্রতি অসন্তোষ বাড়ছে। গত কয়েক মাসে তেহরান, মাশহাদ, এসফাহানে বিক্ষোভ হয়েছে। মানুষ চায় তাদের জীবনযাত্রার মান উন্নত হোক। ইরানের শাসক গোষ্ঠী ভয় পাচ্ছে, অভ্যন্তরীণ অস্থিরতা বেড়ে গেলে তাদের পতন অনিবার্য। তাই তারা জনগণের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে। মৃত্যু আমেরিকা, মৃত্যু ইসরায়েল স্লোগানে তারা জনগণকে উদ্বুদ্ধ করছে। তারা বাইরের শত্রু সৃষ্টি করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। বেনি সাবদি মনে করেন, ইরানের এই দুর্বলতাই কাজে লাগাতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের জনগণের পাশে দাঁড়াতে হবে। নিষেধাজ্ঞা কঠোর করতে হবে। ইরানের নাগরিক সমাজ ও বিরোধী দলকে সাহায্য করতে হবে। তাহলেই ইরানের ভেতর থেকে পরিবর্তন আসবে। বাইরের সামরিক হামলা নয়, বরং অভ্যন্তরীণ পতনই ইরানকে দুর্বল করবে। কিন্তু সেই পতন নিশ্চিত করাও কঠিন, কারণ ইরানের গোয়েন্দা বাহিনী খুব শক্তিশালী। তারা যে কাউকে দমন করতে পারে। ট্রাম্পের সামনে এখন কঠিন সময়। তিনি ইরানের সঙ্গে কূটনৈতিকভাবে চুক্তি করতে চান। তিনি চান ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক, হরমুজ খুলে দিক, উপসাগরীয় দেশগুলোকে হামলা বন্ধ করুক। বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, ইরানের বন্দর অবরোধ তুলে নেবে। কিন্তু ইরান এই শর্তে রাজি নয়। তারা চায় যুক্তরাষ্ট্র পুরোপুরি মধ্যপ্রাচ্য থেকে চলে যাক। তারা চায় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আপোষ করুক। এটা ট্রাম্পের জন্য অমূলক দাবি, তাই আলোচনা ব্যর্থ হওয়ার আশঙ্কা। যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে ট্রাম্পকে যুদ্ধের পথে হাঁটতে হবে। যুদ্ধ মানে বিপর্যয়, কারণ ইরান হাজার হাজার মিসাইল ও ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র ও ঘাঁটি ধ্বংস করে দিতে পারে। এতে তেলের দাম কয়েক গুণ বেড়ে যাবে, বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। ট্রাম্প এমন ঝুঁকি নিতে রাজি নন। তাই তিনি সম্ভবত ইরানকে ছাড় দেবেন। সেটা ইসরায়েলের জন্য ক্ষতিকর হবে। ইসরায়েল একা পড়ে যাবে।
ইরানের ধর্মীয় শাসন এখন সামরিক শাসনে পরিণত হয়েছে। দেশটির নেতৃত্ব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি হিসেবে দেখছে। তারা আগ্রাসী কৌশল অবলম্বন করছে। হরমুজ প্রণালী বন্ধ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ড্রোন ও মিসাইল তৈরি সব ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে। ট্রাম্পের দ্বৈত নীতি ইরানকে আরও শক্তিশালী করেছে। বেনি সাবদির মতো গবেষকরা যুক্তি দেখান, ইরানকে কেবল কূটনীতি দিয়ে শায়েস্তা করা যাবে না, প্রয়োজন সামরিক শক্তি। কিন্তু যুক্তরাষ্ট্রের হাতে সেই সামরিক শক্তি কি ততটুকু আছে? ইরান যুদ্ধে তারা প্রায় অস্ত্রশূন্য। উপসাগরীয় মিত্ররা তাদের পাশে নেই, চীন ও রাশিয়া পিছিয়ে আছে। ট্রাম্পের নিজের মনেও দ্বিধা, তিনি চান নির্বাচনে জিততে। যুদ্ধ তাকে সহায়ক না বাধা হবে তা তিনি বুঝতে পারছেন না। ইরানের বিপ্লবী গার্ডের নাবিকরা টহল শেষ করে ফিরছে, তাদের হাতে মিসাইল লঞ্চার, কাঁধে বন্দুক, চোখে গভীর আত্মবিশ্বাস। একজন মাঝবয়সী নাবিক তার ছোট ছেলের ছবি বুক পকেটে করে চুমু খেল। ছবিতে ছেলেটি হাসছে। যুদ্ধের প্রথম সপ্তাহে নাবিকের ছেলে সীমান্তে খেলতে গিয়ে মার্কিন ড্রোন হামলায় শহীদ হয়েছে। নাবিকের চোখে জল নেই, তিনি ফিসফিস করে বললেন, আমার সন্তান শহীদ হয়েছে, কিন্তু ইরান বাঁচবে, কারণ ইরানের মাটিতে শহীদের রক্ত মিশা আছে। একজন বৃদ্ধা মা তার ছেলের পুরনো জামা আলমারিতে রেখে দিয়েছেন। ছেলে মরে গেছে বহু বছর আগে ইরান ইরাক যুদ্ধে। জামাটা এখন আর কারো কাজের নয়, তবু মা ওই জামা ছুঁয়ে কাঁদে, কারণ ওই জামার ভেতর আছে ছেলের গন্ধ। ওই জামা ফেলে দেওয়া মানে ছেলেকে আবার মারা। ইরানের মাটি তেমনি এক জামা। 1000 বছর ধরে কবি এসেছে, রাজা এসেছে, বোমা এসেছে, চুক্তি এসেছে, সবাই কিছু নিয়ে যেতে এসেছে। আলেকজান্ডার এসেছিল সোনার সিংহাসন নিয়ে যেতে, আরব সেনাপতিরা এসেছিল কোরআনের আলো ছড়াতে, মঙ্গল এসেছিল রক্তের বন্যায় ভাসাতে, ব্রিটিশরা এসেছিল তেলের কূপ দখল করতে, আমেরিকা এসেছিল মিসাইল বসাতে। কাজী নজরুল ইসলাম একবার বলেছিলেন, পারস্য, তবুও তোমার মাথা নত হয়নি। ফেরদৌসি বলেছিলেন, পারস্য তো কখনো মরে না। ইরানের মাটি পবিত্র, এই মাটির ভেতরে আছে ফেরদৌসির গল্প, আছে রুমির দোয়া, আছে সাইরাসের ঘোষণা, আছে সোলাইমানির চোখের আগুন, আছে কারবালার সেই চিরন্তন বাণী, আমরা মরব কিন্তু মাথা নত করব না। ইরানের প্রতিটি শিশু এই গল্প শুনে বড় হয়, প্রতিটি যুবক এই গল্প বুকে ধারণ করে, প্রতিটি বৃদ্ধ এই গল্প নিয়েই মরে। পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস পাথর নয়, পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস ইরানের প্রতিরোধের জিদ। সেই জিদ কারবালার শেকড়ে জল পায়, সেই জিদ আবার ফুল ফোটায় ইরানের মরুভূমিতে।